আচ্ছা, এখানে বলছে এটা কিন্তু আর্টিকেল 6-এর ব্যাপার, যে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। অর্থাৎ দেশ ভাগ হয়, যখন পার্টিশন হয়, হওয়ার পরে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল, তারা কোন শর্তে ভারতীয় নাগরিক হবে তা আর্টিকেল 6-এ বলা হয়েছে। এবার প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা সবার জন্য প্রযোজ্য। প্রথম শর্তটা হচ্ছে যে ব্যক্তি নিজে অথবা তার বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন। অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন থাকতে হবে। এই শর্তটা সবার জন্য প্রযোজ্য, যে ব্যক্তি নিজে অথবা তার বাবা মা অথবা দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন। এটাকেই বলে ইন্ডিয়ান অরিজিন। তো এটা আর্টিকেল 6-এ এটা বলা আছে। কাদের জন্য এটা? যারা পাকিস্তান থেকে, মানে দেশ ভাগ হওয়ার পরে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল। কিন্তু দুটো আলাদা পরিস্থিতি আছে এখানে। 1 নম্বর পরিস্থিতি হচ্ছে যে 19শে জুলাই 1948 এর আগে যদি পাকিস্তান থেকে ভারতে আসে, তাহলে কি হবে? এখানে একটা শর্ত বলছে যে পাকিস্তান থেকে যদি 19শে জুলাই 1948 আগে তাকে ভারতে আসতে হবে। মানে শর্তটা হচ্ছে যে 19শে জুলাই, সে ইন্ডিয়ান অরিজিন ঠিক আছে, কিন্তু তাকে 19শে জুলাই 1948 আগে পাকিস্তান থেকে ভারতে আসতে হবে। আসার পর কি করবে? আসার পর ভারতে অর্ডিনারিলি রেসিডেন্ট, মানে সাধারণভাবে বসবাসকারী হতে হবে। এই ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশনের দরকার ছিল না। কীরকম? কেউ 1947 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে কলকাতায় এলেন। তাহলে 1947 সালের সেপ্টেম্বর মাসে যদি কেউ পাকিস্তান থেকে কলকাতায় আসে এবং কলকাতাতেই বসবাস করতে লাগে, তাহলে তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য। কারণ আর্টিকেল 6-এ বলা আছে যে শর্তটা যে 19শে জুলাই 1948 আগে পাকিস্তান থেকে ভারতে আসতে হবে। তাহলে কেউ যদি 1947 সেপ্টেম্বরে আসে পাকিস্তান থেকে কলকাতায় এসে বসবাস করতে থাকে, তাহলে তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এবার কেউ যদি 1948 19শে জুলাইয়ের পরে পাকিস্তান থেকে ভারতে আসতেই পারে। এবার এখানে শর্ত হচ্ছে যে 19শে জুলাই 1948 পরে কেউ পাকিস্তান থেকে ভারতে আসবে, তাহলে 6 মাস অন্তত তাকে ভারতে থাকতে হবে। 6 মাস থাকলো, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিযুক্ত কর্মকর্তা আছে তার কাছে সিটিজেন হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক।
তো আগেরটা কি দেখলাম, 19 জুলাই 1948-এর আগে যদি ভারতে আসে পাকিস্তান থেকে, তাহলে ভারতে আসার পর যদি সাধারণভাবে বসবাসকারী হয়, তাহলে তার আলাদা রেজিস্ট্রেশনের দরকার ছিল না। কিন্তু এখানে তাকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অর্থাৎ কেউ 1950 সালে পাকিস্তান থেকে ভারতে এলো, 6 মাস ভারতে থাকলো, নাগরিকত্বের জন্য আবেদন করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, তারপরে রেজিস্ট্রেশন করলো, তাহলে নাগরিক হতে পারবে। আচ্ছা, অর্ডিনারি রেসিডেন্ট মানে কি? অর্ডিনারিলি রেসিডেন্ট বলতে বোঝায় যে সাধারণভাবে ও নিয়মিতভাবে কোনো স্থানে বসবাসকারী ব্যক্তি, অর্থাৎ স্থায়ীভাবে বা নিয়মিতভাবে ভারতে থাকছেন, শুধু বেড়াতে আসেননি ভারতে, সে হচ্ছে অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে মাইগ্রেশন ডেট দুটো মনে রাখতে লাগবে, একটা বিফোর 19 জুলাই 1948, একটা আফটার 19 জুলাই 1948। তো বিফোর 19 জুলাই 1948-এর শর্তটা কি? যে অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে ইন্ডিয়াতে থাকতে হবে। আর আফটার 19 জুলাই 1948 কি? যে 6 মাস রেসিডেন্স হিসাবে থাকতে হবে ভারতে, প্লাস রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে 19 জুলাই 1948-এর আগে এলে শুধু বসবাস করলেই হবে, পরে এলে 6 মাস বসবাস প্লাস রেজিস্ট্রেশন করতে হবে। এটাই আর্টিকেল 6-এর মূল কথা। এবার আমরা লাইন বাই লাইন যদি বুঝি, যে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতে চলে আসা কিছু ব্যক্তির নাগরিকত্বের অধিকার সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 6 provides conditions for citizenship for a person who has migrated from Pakistan into India after partition. দেশভাগ যখন হলো 1947 সালে, পার্টিশন কথা হলো যখন, হওয়ার পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে, তারা কোন শর্তে ভারতীয় নাগরিক হবেন তা আর্টিকেল 6-এ বলা হয়েছে। তাহলে মনে রাখতে হবে কি, যে আর্টিকেল 6 কি বলে, যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেশন হলেই আর্টিকেল 6 উল্লেখ করা হয়। আন্ডার দিস প্রভিশন সিটিজেনশিপ ইজ গিভেন ইন দ্য ফলোয়িং কেসেস। নিচের ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়া হবে। কীরকম, কোন কোন বিধানে নাগরিকত্ব দেওয়া হবে? যে ইফ এ পার্সন হিমসেলফ or either of his parents or grandparents were born in India. ধরো ব্যক্তি নিজে অথবা তার বাবা মায়ের একজন অথবা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কেউ যদি অ্যাজ ডিফাইন্ড আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মানে এদের মধ্যে কেউ যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকেন, মানে সহজ ভাষায় পরিবারের শিকড় যদি ভারতের সঙ্গে যুক্ত থাকতে হবে, অ্যান্ড ফুলফিল এনি অফ দ্য টু কন্ডিশনস বিলো, এটা তো থাকতেই হবে, প্লাস নিচের দুটি শর্তের যে কোনো একটা পূরণ করতে হবে। প্রথম শর্ত কি, যে ইফ দ্য পারসন হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান বিফোর 19 জুলাই 1948, যদি ব্যক্তি 19 জুলাই 1948-এর আগে পাকিস্তান থেকে ভারতে এসে থাকেন। কেন এই তারিখটা গুরুত্বপূর্ণ? কারণ 19 জুলাই 1948-এ পারমিট সিস্টেম চালু হয়েছিল, অ্যান্ড হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া সিন্স হিজ মাইগ্রেশন, অর্থাৎ ভারতে আসার পর তিনি নিয়মিতভাবে অর্ডিনারিলি রেসিডেন্ট হিসাবে ভারতে বসবাস করে থাকবেন। মানে অর্ডিনারিলি রেসিডেন্ট মানে সাধারণভাবে ভারতে থাকেন, ভারতে তার স্থায়ী জীবনযাপন, শুধু বেড়াতে বা অস্থায়ীভাবে নন। দ্বিতীয় শর্ত কি, ইফ দ্য পারসন হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তানি টেরিটরি ইন্টু ইন্ডিয়ান টেরিটরি আফটার 19 জুলাই 1948,
ব্যক্তি যদি 19 জুলাই 1948-এর পরে পাকিস্তান থেকে ভারতে এসে থাকেন, হি শুড বি রিসাইডিং ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি ফর অ্যাট লিস্ট 6 মান্থস। তাকে কমপক্ষে 6 মাস ভারতে থাকতে হবে। অ্যান্ড আফটার দ্যাট হি হ্যাজ টু রেজিস্টার হিমসেলফ অ্যাজ এ সিটিজেন। এরপর তাকে নাগরিক হিসাবে নিজের নাম নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। উইথ অ্যান অফিসার হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট ফর দিস পারপাস। সরকারি নিযুক্ত কর্মকর্তার কাছে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে 19 জুলাই 1948-এর আগে পাকিস্তান থেকে যদি ভারতে আসে, শুধু অর্ডিনারি রেসিডেন্স হলেই হবে। 19 জুলাই 1948-এর পরে 6 মাস রেসিডেন্স প্লাস রেজিস্ট্রেশন। তাহলে বিফোর 19 জুলাই 1948 রেসিডেন্স অনলি, আফটার 19 জুলাই 1948 রেসিডেন্স প্লাস রেজিস্ট্রেশন। তাহলে এই 19 জুলাই 1948 তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব নির্ধারণে আর্টিকেল 6-এ এটাকে কাট অফ ডেট হিসাবে ব্যবহার করা হয়েছে।